হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থস ফিজিক্স। তো আজকে আমি পড়াবো কার্শফের ভোল্টেজের সূত্র বা দ্বিতীয় সূত্র, বা যেটাকে আমরা বলছি KVL, অর্থাৎ কিরচফ ভোল্টেজ ল। তো বলি প্রথমে কী কী পড়াবো। সেটা হচ্ছে সূত্রের বিবৃতি, 2 নম্বরে ভিত্তি মানে তোমরা বুঝতেই পারছো যে এই যে সূত্রটা সেটা কোত্থেকে এসছে অ্যাকচুয়ালি সেইটা। তারপরে হচ্ছে বেস্ট একটা উদাহরণ, বেস্ট মানে দারুণ একটা উদাহরণ আমি দেখাবো লাস্টে। তার জন্য তোমাদের দেখতে হবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে। এর আগে আমি সাজেস্ট করবো যে তোমরা প্লিজ KCLটা দেখে নাও, কারণ আমি যেই উদাহরণটা দেবো এরপরে সেখানে KCL একটু লাগতে পারে। ওকে, তো প্লিজ তোমরা KCLটা দেখে নাও। আই বাটনে ক্লিক করলে পরে তোমরা পেয়ে যাবে। KCLটা তো দেখে নাও কি হচ্ছে ব্যাপারটা। কি অবস্থা আমাদের। বারে বা ওকে। তো সূত্রের বিবৃতি হচ্ছে, আচ্ছা এর আগে একটা সার্কিট এঁকে নিয়ে আমি, সার্কিটটা এঁকে নিলে পরে সুবিধা হবে। সার্কিটটা হচ্ছে ঠিক এই ধরনের। তো এটা হচ্ছে A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট, এটা হচ্ছে C পয়েন্ট, এটা হচ্ছে D পয়েন্ট। এইখানে কারেন্ট রয়েছে I3 আর এখানে কারেন্ট রয়েছে I4। তারপরে হচ্ছে এখানে হচ্ছে E1, এটা ভোল্টেজ, এই ভোল্টেজটা হচ্ছে E2, এটা হচ্ছে I1 ডিরেকশন দিয়ে দিয়েছে, এটা হচ্ছে I2। ওকে, এরপরে এটা হচ্ছে E2 সব কিছু দেওয়া হয়েছে। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R4, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R2। কারেন্ট ফারেন্ট সব দেওয়া রয়েছে, I3 I1 অমুক তুমুক সব দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা দেখো এই সার্কিটটা আমি কেন আঁকলাম। এই সার্কিটে দেখো এখানে জাস্ট একটা সার্কিট এঁকেছি আমি, তো এরকম অনেক সার্কিট হতে পারে, সব সার্কিটের ক্ষেত্রে কিন্তু KVL প্রযোজ্য, ঠিক আছে। এই সার্কিটটা জাস্ট এমনি আঁকলাম বোঝানোর জন্য। ওকে, তো ব্যাপারটা হচ্ছে প্রথমে সূত্রের বিবৃতিটা দিয়ে নিই। বিবৃতিটা হচ্ছে কোনো একটা লুপের মধ্যে, দেখো এই যে লটা সেটা হচ্ছে লুপের ক্ষেত্রে প্রযোজ্য। লুপ মানে হচ্ছে এক জায়গা থেকে ঘুরে আবার সেই জায়গাতে ফিরে আসে, এটা হচ্ছে একটা লুপ। ওকে, মানে এটা একটা পয়েন্ট, তো এই পয়েন্ট থেকে তোমরা ঘুরে এইভাবেও আসতে পারো, যেটাকে আমরা বলছি ক্লকওয়াইজ, আবার এই পয়েন্ট থেকে ঘুরে তোমরা এইভাবেও আসতে পারো, যেটাকে আমরা বলছি অ্যান্টি ক্লকওয়াইজ। তো দুভাবেই আসা যায়, হয় ক্লকওয়াইজ নয় অ্যান্টি ক্লকওয়াইজ। শুধুমাত্র আমার এটা খেয়াল রাখতে লাগবে, আমরা যাতে যেই পয়েন্ট থেকে ঘোরা শুরু করছি বা যেই পয়েন্ট থেকে জার্নি শুরু করছি আমরা সেই পয়েন্টে আবার ফিরে আসবো। তো এটা হচ্ছে লুপের ক্ষেত্রে হয়, ঠিক আছে। এর জন্য এই লটাকে অনেক সময় বলা হয় কি লুপ ল। ওকে, তো এই লটাকে অনেক সময় কি বলা হয় লুপ ল। তো এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে লুপ ল। এইবারটা বিবৃতিটা আমি করছি। তো কোনো একটা লুপের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যের যে বীজগাণিতিক সমষ্টি সেটা ইকুয়াল টু 0 হয়। আবার বলছি, কোনো একটা লুপের ক্ষেত্রে বিভব পার্থক্যের যে বীজগাণিতিক সমষ্টি বা পোটেনশিয়াল ডিফারেন্সের যে অ্যালজেব্রাইক সাম সেটা ইকুয়াল টু 0 হয়। আমি কিন্তু মুখস্থ করিনি একদমই, ঠিক আছে। এটা একদমই সহজ জিনিস, তো এই জন্যই বলতে পারলাম। হয়তো বইতে একটু অন্যরকম করে থাকতে পারে, এদিক ওদিক হতে পারে ভাষা, কিন্তু সেটা কোনো ব্যাপার না। আসল কথা হচ্ছে কোনো একটা লুপের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যর যে বীজগাণিতিক সমষ্টি সেটা ইকুয়াল টু 0 হবে। ওকে, এইবার চলে আসি যে বিভব পার্থক্য মানে কি। তোমরা জানো যে বিভব পার্থক্য মানে কি। মনে করো একটা ব্রাঞ্চ রয়েছে, এটা হচ্ছে একটা ব্রাঞ্চ, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সের বাঁ দিকের বিভব হচ্ছে VA এবং ডান দিকের বিভব হচ্ছে VB। তো দেখো এখানে বিভব পার্থক্য কি হতে পারে, হতে পারে যদি VA এর মান VB থেকে বেশি হয় তবে বিভব পার্থক্য হবে VA মাইনাস VB, অথবা যদি VBর মান VA এর থেকে বেশি হয় তবে বিভব পার্থক্য হবে VB মাইনাস VA। ওকে, তো এখানে এটা ডিপেন্ড করছে যে কোন বিভবের মান বেশি কোন বিভবের মান কম। তার মানে দেখো যদি বিষয়টা এরকম হয়, তো ধরো যে কারেন্ট ফ্লো করছে VA থেকে VBর দিকে, ঠিক আছে। তো কারেন্ট এদিকে ফ্লো করছে, তাহলে পরে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে মানে এর ক্ষেত্রে যেদিক দিয়ে কারেন্ট ঢুকছে সেদিকে হবে পজিটিভ ভোল্টেজ এবং যেদিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে সেটা হবে নেগেটিভ ভোল্টেজ। রেজিস্ট্যান্সের কিন্তু ক্ষেত্রে এটা সবসময় ফিক্সড,
যে যেখান দিয়ে কারেন্ট ঢোকে সেখানে সবসময় পজিটিভ হয় এবং যেখান দিয়ে কারেন্ট বেরোয় সেখানে সবসময় নেগেটিভ হয়। তার মানে এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বাদিকের ভোল্টেজ বেশি কার সাপেক্ষে? বির সাপেক্ষে। অর্থাৎ আমরা যদি, এবার মন দিয়ে শোনো, যদি আমরা বাদিক থেকে ডান দিক যাই তবে ভোল্টেজ কমছে, যেটাকে আমরা বলছি বিভবের পতন অথবা ফলস অফ পোটেনশিয়াল, এরকম, হ্যাঁ এরকমই কিছু একটা আছে। তো বিভবের পতন, এরকম মনে রাখো, বিভবের পতন। তো যদি আমরা বাদিক থেকে ডান দিকে যাই, অর্থাৎ যদি আমরা প্লাস থেকে মাইনাসের দিকে যাই, তবে যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি বিভব পতন। ওকে, এইবার আমরা যদি ডান দিক থেকে বাঁ দিকে আসি, অর্থাৎ আমরা যদি মাইনাস থেকে প্লাসের দিকে আসি, তবে যেটাকে আমরা বলছি বিভবের উত্থান বা বিভবের বৃদ্ধি। বিভবের বৃদ্ধি লিখে দিই, তাহলে সহজভাবে তোমরা বুঝতে পারো। আমরা রাইজ অফ ভোল্টেজ আর রাইজ অফ দ্য মেশিন। টার্মিনেটর, তোমরা দেখেছো টার্মিনেটর অসাধারণ একটা বই, ঠিক আছে? যারা দেখোনি তোমরা, তারা প্লিজ দেখে নাও টার্মিনেটর বইটা, অসাধারণ একটা বই, অনেকদিন আগেকার একটা বই, কিন্তু দারুণ বই, ঠিক আছে? দ্য রাইজ অফ দ্য মেশিন। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এটাই আমাকে ইউজ করতে হবে। তো এখানে কি করতে হবে দেখো, যখনই বিভবের পতন ঘটবে তখনই আমাকে একটা সাইন ইউজ করতে হবে, আর যখন বিভব বৃদ্ধি ঘটবে তখন আমাকে একটা সাইন ইউজ করতে হবে। তো তোমরা চাইলে যা খুশি ইউজ করতে পারো। সাধারণত বইতে যেটা থাকে সেটা হচ্ছে যখন বিভবের পতন ঘটে তখন ইউজ করে হচ্ছে পজিটিভ সাইন, এবং বিভবের যখন বৃদ্ধি ঘটে তখন ইউজ করে নেগেটিভ সাইন। তোমরা চাইলে উল্টোটা ইউজ করতে পারো, যে যখন বিভব পতন ঘটছে তখন ইউজ করবে নেগেটিভ সাইন, এবং যখন বিভব বৃদ্ধি ঘটছে তখন ইউজ করবে পজিটিভ সাইন। আমি ইউজ করি কিন্তু সেকেন্ড কেস, অর্থাৎ যখন বিভব পতন ঘটে তখন মাইনাস সাইন, এবং যখন বিভব বৃদ্ধি ঘটে তখন পজিটিভ সাইন। তোমরা যা খুশি চাইলে ইউজ করতে পারো, কিন্তু একটা কথা মাথায় রেখো যে তোমরা যাই ইউজ করবে না কেন সেটা পুরো সারা জীবনের জন্য ফিক্সড করে দেবে, যে বিভব পতনকে আমি সবসময় নেগেটিভ দিয়ে বোঝাচ্ছি এবং বিভব রাইজকে বা বিভব বৃদ্ধিকে আমি সবসময় পজিটিভ সাইন দিয়ে বোঝাচ্ছি। তাহলে কী হবে? তাহলে জিনিসটা একটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে যাবে এবং কোনোদিন ভুল হবে না। মানে ধরো তোমরা এমন জিনিস করলে যে প্রথম থেকে পড়ে আসছো তোমরা যে বিভব পতন মানে নেগেটিভ এবং বিভব বৃদ্ধি মানে পজিটিভ, কিন্তু অনেক বছর বাদে গিয়ে তোমরা উল্টো করে দিলে জিনিসটা, তাহলে তোমাদের কী হবে? অভ্যাসের বাইরে চলে যাবে জিনিসটা, তোমাদের ভুল হতে পারে কোনো একটা অঙ্ক করতে গেলে। তো আমি যেটা ইউজ করি সেটা আমি তোমাদেরকে বলছি, তোমরা চাইলে উল্টোটা ইউজ করতে পারো, যেটা কি বইতে মানে বেশিরভাগ বইতে দেওয়া থাকে, আবার কোনো বইতে আমারটাও দেওয়া থাকে। মানে আমি ধরে নিই যে বিভব পতন মানে হচ্ছে নেগেটিভ, কারণ দেখো এটা ধরাটা সহজ। বিভব পতন মানে বিভব কমছে, তো যেটা কমছে সেটাকে নেগেটিভ ধরা সহজ, আর যেটা বাড়ছে সেটাকে পজিটিভ ধরা সহজ। তো আমি এটাই ধরি, পতন নেগেটিভ, বৃদ্ধি পজিটিভ। এইটা কিন্তু এইখানে ভীষণভাবে কাজে লাগবে, এই প্রসেসটা ভীষণভাবে কাজে লাগবে। তো এখানে আমি কি করব দেখো, এখানে আমি এই লুপটার ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করব কেভিএল। তো প্রথমে আমি নামকরণগুলো বলে দিচ্ছি। এখানে এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, ডি রয়েছে, আর কিছু একটা জিনিস লাগবে, কিছু একটা জিনিস মিসিং রয়েছে, সেটা হচ্ছে এ বি সি আর ডি। ওকে, আচ্ছা এটা ডি নেই, এটা সরি, এটা ই রয়েছে, ডি রয়েছে, এইটা ডি এখানে রয়েছে, সি ডি ই। ওকে, সো এইখানে হবে এফ। হ্যাঁ, এখানে হবে এফ। মানে আমি কি করছি দেখো, খুব মন দিয়ে দেখো, আমি প্রত্যেকটা এলিমেন্ট বলতে আমরা কি বুঝি? এলিমেন্ট বলতে আমরা বুঝি রেজিস্ট্যান্স হতে পারে, সেটা হতে পারে কোনো ভোল্টেজ সোর্স, সেটা হতে পারে কোনো কারেন্ট সোর্স, সেটা হতে পারে কোনো ইন্ডাক্টর, সেটা হতে পারে কোনো ক্যাপাসিটার, বা যা খুশি হতে পারে। কিন্তু আমার এইটা মনে রাখতে লাগবে যাতে এলিমেন্ট একটাই হয়, ওকে, যেমন একটা রেজিস্ট্যান্স মানে একটা এলিমেন্ট, দুটো রেজিস্ট্যান্স মানে দুটো এলিমেন্ট, একটা ভোল্টেজ সোর্স মানে একটা এলিমেন্ট, দুটো ভোল্টেজ সোর্স একসাথে থাকলে পরে দুটো এলিমেন্ট। তো এইখানে সেম কেস। এর জন্য আমি কি করেছি দেখো, প্রত্যেকটা যে এলিমেন্ট রয়েছে বা প্রত্যেকটা যে ডিভাইস রয়েছে বা ব্রাঞ্চ রয়েছে সেটাকে আমি আলাদা আলাদা নামকরণ করেছি। অর্থাৎ এই তুমি যদি E1 দেখো, তো E1 আমি যদি নামকরণের সাহায্যে বোঝাই তাহলে কী করে বোঝাবো? CD। R3 যদি বোঝাই নামকরণের সাহায্যে তাহলে কী বোঝাবো? DE। তো এর জন্য এটা সহজ হয়, এলিমেন্টের কোনো একটা এলিমেন্টকে যদি আমরা নামকরণের সাহায্যে বোঝাই তাহলে জিনিসটা সহজ হয়। ওকে, তো এবার চলে আসি যে এখানে বিভব পার্থক্য জিনিসটা কী করে আমি অ্যাপ্লাই করব, মানে এই সূত্রটা কী করে আমি অ্যাপ্লাই করব। তো তার আগে আমাকে কিছু একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাকে দেখতে হবে কোন কোন জায়গায় বিভবের বৃদ্ধি ঘটছে আর কোন কোন জায়গায় বিভবের পতন ঘটছে।
তো আমি কি করব, আমি এই এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করব, যাত্রা শুরু করে আবার এই পয়েন্টে ফিরে আসব। লুপ ল মানে কি? লুপ ল মানে হচ্ছে যেই পয়েন্ট থেকে তুমি যাত্রা শুরু করছো আবার সেই পয়েন্টে ফিরে আসবে। সেটা হতে পারে ক্লকওয়াইজ, আবার হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? মনে করো এটা এইভাবে এঁকে দিচ্ছি, এঁকে দিলে পরে জিনিস বোঝা যায় ভালো। এটা হচ্ছে ক্লকওয়াইজ CW, আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে CCW লেখে অনেক সময়, বা অ্যান্টি ক্লকওয়াইজ ACW লেখে, যা খুশি একটা। তো এইভাবেও আসতে পারো তোমরা, ওইভাবেও আসতে পারো। তো আমি কি করছি, আমি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করব, যাত্রা শুরু করে ক্লকওয়াইজ গিয়ে আবার এ পয়েন্টে ফিরে আসবো। তো এই যাত্রাপথের মধ্যে আমাকে প্রত্যেকটা ভোল্টেজ ডিফারেন্সের মান প্রথমে বের করে নিতে হবে। তো আমি কি করব, আমি প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে বা প্রত্যেকটা এলিমেন্টের দুপাশে যে বিভব পার্থক্য সেগুলো প্রথমে বের করে নিচ্ছি। তো প্রথমে বের করছি R1-এর অ্যাক্রসে। তো দেখো R1-এর অ্যাক্রসে মানে কি? R1-এর অ্যাক্রসে মানে হচ্ছে এ আর বি পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য। ওকে, এইবার কোশ্চেনটা হচ্ছে এইখানে যে বিভব পার্থক্যটা ঘটছে সেটা কি হচ্ছে? বিভবের পতন ঘটছে নাকি বিভবের বৃদ্ধি ঘটছে? সো সিম্পল কোয়েশ্চেন আর সো সিম্পল আনসার। তো দেখো এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে, আমি প্রথমে বলেছি যখনই কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ঢোকে, যেই পয়েন্ট দিয়ে কারেন্ট ঢুকছে সেই পয়েন্টে সবসময় পজিটিভ হয়। তার মানে কারেন্ট ঢুকছে এ থেকে বি এর দিকে, অর্থাৎ রেজিস্ট্যান্সের এইখানে হবে পজিটিভ এবং এইখানে হবে নেগেটিভ। তো প্রত্যেকটা রেজিস্ট্যান্সে আমি এরকম চিহ্ন দিয়ে দিই, এখানে I2, তার মানে এখানে পজিটিভ, এইখানে নেগেটিভ। ওকে, আর এইখানে কারেন্ট ঢুকছে এই পাশে, তার মানে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। কারেন্ট ঢুকছে এইভাবে, তার মানে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। ওকে, আর তোমরা প্রত্যেকটা ভোল্টেজ সোর্স বানাতে বুঝতেই পারছো যে ছোটো যে প্লেটটা রয়েছে সেটা মানে হচ্ছে নেগেটিভ, আর বড় প্লেটটা হচ্ছে পজিটিভ। এটা দেখানোর মতন কিচ্ছু নেই, এটা তোমরা জানো। এইবার আমি শুরু করব প্রত্যেকটা ভোল্টেজের মান বের করতে হবে। কি করব, প্রত্যেকটা ভোল্টেজের মান প্রথমে বের করি VA মাইনাস VB, VA মাইনাস VB। এখানে কি হচ্ছে দেখো, প্রথমে মন দিয়ে দেখো, এখানে ভোল্টেজ কমছে। কি হচ্ছে, এখানে ভোল্টেজ কমছে, তো বিভবের পতন হচ্ছে। তো যেহেতু বিভবের পতন হচ্ছে, তো আমি কি করব, আমি বিভবের পতনটাকে ধরবো নেগেটিভ সাইন দিয়ে। তোমরা চাইলে পজিটিভ সাইনও ধরতে পারো, কিন্তু মনে রাখবে যাতে সারা জীবনের জন্য পজিটিভ সাইনই ধরো। ওকে, তো আমি ধরছি নেগেটিভ সাইন। তো এখানে কী হবে, -I1 ইন্টু R1, ঠিক আছে? -I1 ইন্টু R1। ওকে, তো এটা গেল। এবার চলে আসি এই BC। তো VB মাইনাস VC করি আমি। তো VB মাইনাস VC, মন দিয়ে দেখো কিন্তু। ওকে, তো এখানে কি হচ্ছে, বিভব পতন এইভাবে আসছে, তো বিভব পতন। তো এখানেও বিভব পতনের ক্ষেত্রে কী করবো, -I2 ইন্টু R2, ঠিক আছে? এখানে দেখো জিনিসটা এমনও হতে পারে যে যেহেতু আমি জানি যে বিভব পতন ঘটছে এখানে, তার মানে এখানে তোমরা চাইলে পজিটিভও করতে পারো, কারণ আমি তো জেনেই যাচ্ছি না যে বিভব পতন ঘটছে, অর্থাৎ VA মাইনাস VB। কেন করছি আমি? কারণ আমি জানি যে এ ভোল্টেজ বেশি বি এর থেকে, তো আমি অলরেডি জেনেই গেছি যে বিভবের পতন ঘটছে। তো তোমরা চাইলে এখানে পজিটিভও রাখতে পারো, ঠিক আছে? আমি যেটা বললাম সেটা হচ্ছে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। তো এখানে তোমরা চাইলে পজিটিভে রাখতে পারো, আবার নেগেটিভে রাখতে পারো। আমি নেগেটিভই করছি, আমি আর চেঞ্জ করছি না। ওকে, আচ্ছা চেঞ্জ করে দিই, চেঞ্জ করলে পরে সুবিধা হবে, কারণ আমি তো অলরেডি জেনেই গেছি না যে পতন হচ্ছে। তো যেহেতু জেনে গেছি, তো এখানে সাইনের আর কোনো দরকার পড়ছে না। তো এবার চলে আসি VC মাইনাস VDতে। ওকে, VC মাইনাস VDতে। তো VC মাইনাস VD কী হচ্ছে, দেখো এখানে নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে, তো ভোল্টেজ রাইজ করছে বা ভোল্টেজ বাড়ছে। তো ভোল্টেজ বাড়ছে মানে এখানে নেগেটিভ -E1 করব, ঠিক আছে? -E1, ঠিক আছে? হ্যাঁ, ওকে, একদমই। এইবার চলে আসি এইখানে। আচ্ছা, আমি যেটা বললাম সেটাই করি নাকি? বারবার চেঞ্জ করার কোনো দরকার নেই, তোমাদের কনফিউশন হতে পারে। এখানে -I1 R1 করি, এখানে -I2 R2 করি, আর এখানে +E1 করি। কোনো দরকার নেই, তোমরা চাইলে চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার চলে আসি VD মাইনাস VE, VD মাইনাস VE। তো এখানে কী হচ্ছে দেখো, এখানে প্লাস থেকে মাইনাস বললে ভোল্টেজ পতন করছে, মানে মাইনাস চিহ্ন হবে, -I3 ইন্টু R3। ওকে, সো উইল বি ওকে। এবার চলে আসি ই থেকে এফ এর মধ্যে। তো VE মাইনাস VF উইল বি, এখানে হচ্ছে কি ভোল্টেজ বাড়ছে, অর্থাৎ মাইনাস থেকে প্লাস, মানে ভোল্টেজ বাড়ছে,
অর্থাৎ ভোল্টেজের বৃদ্ধি, তার মানে প্লাস এখানে কী করবো প্লাস I4 R4। এখানে E2 ক্ষেত্রে কী হচ্ছে প্লাস থেকে মাইনাস, মানে ভোল্টেজ কমছে, তো ভোল্টেজ কমছে মানে কী করবো VF মাইনাস VA ইকুয়াল টু ভোল্টেজ কমছে মানে বিভবের পতন ঘটছে, তো মাইনাস E2। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি কি করব, এই যে প্রত্যেকটা করেছি আমি ভোল্টেজ, প্রত্যেকটা ভোল্টেজকে আমি এবার যোগ করে দেবো, মানে প্রত্যেকটা ভোল্টেজের ডিফারেন্সকে যোগ করে দেবো। তো যোগ করলে পরে বুঝতেই পারছো যে বাঁ দিকের যে টার্মগুলো সেগুলো প্রত্যেকটা জিরো হয়ে যাবে। কেন জিরো হবে, কারণটা হচ্ছে এখানে কি রয়েছে দেখো VA মাইনাস VB, এখানে কি রয়েছে VF মাইনাস VA। তো এই দুটো যদি তোমরা যোগ করো তাহলে কি হবে VA মাইনাস VA কেটে যাবে, ঠিক তেমনি মাইনাস VB আর প্লাস ভিবি কেটে যাবে, মাইনাস ভিসি প্লাস ভিসি কেটে যাবে। তো এগুলো কেটে গেলে পরে পুরো টার্ম কী হবে, বাঁ দিকের যে টার্ম সেটা জিরো হয়ে যাবে, আর ডান দিকের যে টার্মগুলো থাকবে সেগুলো কত থাকবে মাইনাস I1 R1 মাইনাস I2 R2 প্লাস E1 মাইনাস I3 R3 প্লাস I4 R4 মাইনাস E2। দেখো এইবার দেখো জিনিসটা বুঝতে পারবে যে যেখানে যেখানে পতন ঘটছে সেখানে সেখানে আমি মাইনাস চিহ্ন ইউজ করেছি, আর যেখানে যেখানে বৃদ্ধি ঘটছে সেখানে সেখানে আমি পজিটিভ চিহ্ন ইউজ করেছি। ঠিক আছে, তো তোমরা চাইলে আমি যেটা বললাম যে বিভব পতন ঘটলে পরে নেগেটিভ আর বিভব বৃদ্ধি ঘটলে পরে পজিটিভ সেটা ইউজ করতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে ইকুয়েশনটা দাঁড়ালো, এই ইকুয়েশনটা আমি কোত্থেকে পেলাম, এই ইকুয়েশনটা আমি পেলাম KVL ইউজ করে বা কিরচফস ভোল্টেজ ল ইউজ করে। ঠিক আছে, এবারটা এর একটা ভিত্তি আছে, মানে এই যে লটা কিরচফ কোত্থেকে আনলো, হট করে কি চলে আসলো এই লটা, না একদমই না। এই লটা আনার জন্য কিছু জিনিস তাকে দেখতে হয়েছিল যে কোন কোন জিনিস ফলো করলে পরে এই KVL লটা আমি পেতে পারি। তো এবার কোশ্চেনটা হচ্ছে ব্যাপারটা কি, মানে ভিত্তিটা কি, এগুলো সব বুঝে দিচ্ছি। তো দেখো আমি হয়তো এর আগে বলিনি, মানে ইলেকট্রোস্ট্যাটিক যখন পড়িয়েছিলাম তখন হয়তো বলিনি, আবার বলেও থাকতে পারি। তো সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা মানে এই যে স্থির তড়িতের যে ফোর্সগুলো থাকে, কুলম্বের যে ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স, সেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স ওকে, বা সংরক্ষী বল। অর্থাৎ স্থিরতাড়িতিক যে বল সেটা হচ্ছে কনজারভেটিভ বা সংরক্ষী বল। এই সংরক্ষী বল মানেটা কি, এর জন্য আমি একটা বেস্ট উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ বলের সূত্র বা মহাকর্ষ বলের একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে মনে করো তুমি এই মার্কারটাকে মাটি থেকে তুললে, মাটি থেকে মনে করো মার্কারটাকে H পরিমাণ উঁচুতে তুললে, মার্কারটার মাস মনে করো M, তাহলে পরে মার্কারটাকে ওপরে তুলতে গ্র্যাভিটির বিরুদ্ধে কী পরিমাণ কাজ করতে হবে, mgh পরিমাণ কাজ করতে হবে। এবার ঘটনা হচ্ছে এই যে mgh পরিমাণ কাজটা তুমি করলে সেটা পজিটিভ হবে না নাকি নেগেটিভ হবে, এই কাজটা কিন্তু পজিটিভ হবে। কেন পজিটিভ হবে, কারণ আমরা যখনই কোনো একটা বলের বিরুদ্ধে কোনো কাজ করি তখনই সেই কাজটাকে আমরা বলি পজিটিভ কার্য, পজিটিভ বলছি কেন, পজিটিভ কার্য বা ধনাত্মক কার্য। তো যেহেতু আমি এখানে বলটা কি ওঠাচ্ছি ওপরে বা মার্কারটাকে ওপরে ওঠাচ্ছি, তো আমাকে গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, অর্থাৎ এখানে যে কৃতকার্য হচ্ছে সেটা হচ্ছে প্লাস mgh। ঠিক আছে, প্লাস mgh, এটা কি হচ্ছে প্লাস mgh। এইবার তুমি ধরো এই মার্কারটাকে ওপরে ওঠানোর পর তুমি এখানে ফেলে দিলে, তো ফেলে দিলে পরে কী হচ্ছে দেখো, যখনই তুমি ফেলে দিলে তখন তো তুমি কোনো কাজ করছো না, যেই কাজ করছে সেটা হচ্ছে গ্র্যাভিটি কাজ করছে বা মহাকর্ষ কাজ করছে, মানে এখানে তোমার কাজ পুরোপুরি নেগেটিভ, কিন্তু গ্র্যাভিটি যে কাজ করছে সেটার কাজ পুরোপুরি পজিটিভ। তার মানে তুমি যেই কার্যটা করছো অর্থাৎ পড়ে যাওয়ার সময় তোমার যে কার্যটা সেটা কিন্তু সম্পূর্ণ নেগেটিভ। তার মানে সেকেন্ড পর্যায়ে যখন মার্কারটা নিচে পড়ছে তখন তোমার যে কাজ সেটা হচ্ছে mgh কিন্তু মাইনাস mgh। এখন আমি যদি বলি যে এখানে যে লুপটা সম্পূর্ণ হচ্ছে সেই লুপের মধ্যে টোটাল কার্য কত, মোট কৃতকার্যের মান কত, মোট কৃতকার্য মানেটা কি, মানে এই পয়েন্ট থেকে শুরু করে আবার এই পয়েন্টেই ফিরে আসা, এই পুরো ঘটনাতে টোটাল কৃতকার্যের মান কত, তখন তোমরা কি বলবে, তখন তোমরা বলবে প্লাস mgh মাইনাস mgh ইকুয়াল টু 0। প্রথমে তোমার দ্বারা কার্য কী হচ্ছিল প্লাস mgh,
এখন তোমার দ্বারা কার্য কত হচ্ছে মাইনাস এমজিএইচ, তো টোটাল কার্য কত 0। এটা কেন সম্ভব হলো? এটা এই কারণেই সম্ভব হলো কারণ গ্র্যাভিটেশন যে ফোর্স বা গ্র্যাভিটেশনাল যে ফোর্স, মহাকর্ষ যে বল, সেটা হচ্ছে একটা সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। সংরক্ষী বল মানে কি? সংরক্ষী বল মানে হচ্ছে যেই বলের ডিরেকশন একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সেম ডিরেকশনে থাকে। এটা একটু সহজভাবে হয়ে গেল তোমাদের বলাটা, একটা অ্যাকচুয়ালি না, কিন্তু জাস্ট বোঝার জন্য ঠিক আছে। বা একটু ভালো মতন বলতে পারে, যখন যে বলের সাহায্যে যখন যে কৃতকার্য হয় কোনো একটা লুপের মধ্যে, সেই লুপের মধ্যে কৃতকার্যটা শূন্য হবে, তখনই সেই বলটাকে আমরা বলতে পারবো সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। তো এখানে ঘটনা হচ্ছে স্থিরতারিতিক বল যেহেতু একটা সংরক্ষী বল, তাই লুপের মধ্যে যখনই কোনো একটা লুপের মধ্যে আমরা লুপ ল বা ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, তখন কৃতকার্যের যে মান হয় সেটা সম্পূর্ণ কি হয়? সম্পূর্ণ 0 হয়। কৃতকার্যের মান সম্পূর্ণ 0 হয়। কৃতকার্যের মান সম্পূর্ণ 0 হয়। এই কৃতকার্যের মান যেহেতু 0 হয়, তাই টোটাল ভোল্টেজ ডিফারেন্সের যে অ্যালজেব্রিক সাম বা বীজগাণিতিক যোগফল, সেটাও কিন্তু 0 হয়। কারণ কৃতকার্য থেকেই কিন্তু আমরা ভোল্টেজে পৌঁছতে পারি। কি করে পৌঁছতে পারি দেখে নাও। মনে করো কী করে বোঝায় এক্স্যাক্টলি, মনে করো একটা কাজ হচ্ছে বা একটা সার্কিটের মধ্যে বা একটা বর্তনীর মধ্যে একটা কৃতকার্য হচ্ছে। তো প্রথমে মনে করো যে কৃতকার্যটা হচ্ছে, সেটা হচ্ছে স্থিরতারিতিক বলের বিরুদ্ধে, মানে তখন যে কৃতকার্যটা হবে সেটা হবে পজিটিভ। তো সেটা আমি লিখছি ভি ইন্টু আই দিয়ে, মানে প্লাস ভি ইন্টু আই দিয়ে। এবার ধরো যে কৃতকার্যটা হচ্ছে এখানে ধরো প্লাস ভি ইন্টু আই। আরেকটা কৃতকার্য হচ্ছে মনে করো আই স্কোয়ার ইন্টু আর, মাইনাস চিহ্ন, মাইনাস আই স্কোয়ার ইন্টু আর। আরেকটা হচ্ছে মনে করো আই স্কোয়ার ইন্টু আর ওয়ান, আরেকটা হচ্ছে মনে করো আই স্কোয়ার ইন্টু আর টু। তো টোটাল কৃতকার্যের মান কত হচ্ছে 0। এইবার কি করব আমি, দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু আই রয়েছে, আই তো কমন প্রত্যেকটার মধ্যে, তো আমি আই দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে কী হচ্ছে ভি মাইনাস আই আর প্লাস আই ইন্টু আর ওয়ান মাইনাস আই ইন্টু আর টু ইকুয়াল টু 0। দেখো এইটা ছিল কৃতকার্যের একটা ইকুয়েশন বা কৃতকার্যের একটা সমীকরণ। এইটা হয়ে গেল কিরচফসের ভোল্টেজ লয়ের একটা সমীকরণ। তো আমি কি করলাম, কৃতকার্যের থেকে এটা পেলাম। তো কী করে পেলাম? কারেন্ট দিয়ে ডিভাইড করে। তার মানে কিরচফসের যে ভোল্টেজ ল সেটা কিন্তু কৃতকার্যেরই একটা রূপ। কৃতকার্য শূন্য হওয়ার জন্যই কিন্তু আমরা কেভিএল যে মানটা সেটাকে 0 করতে পারছি। তো এটা হচ্ছে ব্যাপার। এরপরে উদাহরণে চলে আসা যাক। উদাহরণটা আমি কি করবো, উদাহরণে কিন্তু আমি মান একদমই বের করবো না, মানগুলো তোমরা বের করবে। আমি জাস্ট ইকুয়েশনটা লিখে মানগুলো উত্তরগুলো বই থেকে দেখিয়ে টুকে দেবো। এখানে আমাকে চিট করতে হবে, কারণ আমি যদি করতে যাই অঙ্ক বড় হয়ে যাবে। কিন্তু তোমাদেরকে বোঝাবো যে কী করে হচ্ছে, তো তোমরা প্লিজ মন দিয়ে বোঝো। सांस में तेरी सांस मेरी तो मुझे सांस आई। অসাধারণ একটা অঙ্ক, একটু মন দিয়ে বুঝতে হবে তোমাদেরকে, হয়তো পুরো চটকে যাবে। তো এখানে প্রত্যেকটা পয়েন্টের নাম দিয়ে দিই। এ, এটার ভোল্টেজ হচ্ছে ই, এই পয়েন্টটা হচ্ছে বি, এটা হচ্ছে ভোল্টেজ ই, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এইচ, আচ্ছা ভোল্টেজ না এটা, সরি, এটা হচ্ছে পয়েন্ট ই পয়েন্ট এইচ পয়েন্ট।
এটা হচ্ছে ডি, এর মিডিল দিয়ে আরেকটা ব্রাঞ্চ গেছে এই, ওকে। আর এখানে হচ্ছে এটা এফ, আর কিছু আর না। তো রেজিস্ট্যান্সগুলো এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 1 ওহম, 2 ওহম, ওকে। আর মাঝখানেরটা হচ্ছে 2 ওহম। ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট, 1 ভোল্ট, 2 ভোল্ট, 1 ভোল্ট, ওকে একদম। আর এটা হচ্ছে জি পয়েন্ট। এই গেল হচ্ছে ব্যাপার। তো আমরা কী করবো দেখো, এখানে এখানে কী করতে বলেছে প্রথমে একটু বলে নিই। সেটা হচ্ছে ইন দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার ই, এফ, জি অ্যান্ড এইচ আর সেলস অফ ইএমএফ। আচ্ছা, ই হচ্ছে সেল, ই, এইচ, জি অ্যান্ড এফ আর দ্য সেলস, ওকে। আর এদের মান হচ্ছে 2 ভোল্ট, মানে ই এর মান হচ্ছে 2 ভোল্ট। তো এখানে প্রত্যেকটা বলা আছে প্রত্যেকটার ভোল্টেজের মান। দ্য রেজিস্ট্যান্সেস 2, 1, 3 অ্যান্ড 1 ওহম আর দেয়ার রেসপেক্টিভ টার্মিনাল রেজিস্ট্যান্স। টার্মিনাল রেজিস্ট্যান্স প্রত্যেকটার দেওয়া রয়েছে এখানে প্রত্যেকটা। এরপরে বলেছে যে ক্যালকুলেট, দুটো কোশ্চেন আছে। একটা হচ্ছে ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন বি অ্যান্ড ডি। বি অ্যান্ড ডি কোথায় গেল? এই যে বি অ্যান্ড ডি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে বলেছে, আর বের করতে বলেছে যে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য টার্মিনাল অফ ইচ অফ দ্য সেল জি অ্যান্ড এইচ। তো অ্যাক্রস দ্য টার্মিনাল, তো জি আর এইচ, তো এইটার এর যে টার্মিনাল রয়েছে অ্যাক্রস দ্য টার্মিনাল, এই জি আর এইচের টার্মিনালে অ্যাক্রসে আমাকে বের করতে বলেছে পোটেনশিয়াল ডিফারেন্স কত। ওকে ওকে, খুবই সিম্পল অঙ্ক। আচ্ছা, বড় অঙ্ক? না 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 না, একদমই বড় অঙ্ক না, একদমই ছোট্ট অঙ্ক, ওকে। তো এখানে একটা জিনিস আমি করে নিই, এখানে যেটা আছে আমি একটু চিট করছি। চিটটা হচ্ছে আমি জাস্ট এখানে দেখে দেখে ডিরেকশানগুলো বসিয়ে নিচ্ছি কারেন্টের, ওকে। কারণ আমাকে তো উত্তর এটাই বের করতে লাগবে, ঠিক আছে। তো আমি জাস্ট কারেন্টের ডিরেকশানগুলো এখানে বসিয়ে নিচ্ছি, এটা কোনো ব্যাপার না। এটা তোমরা কারেন্টের ডিরেকশান যেখানে খুশি বসাতে পারো। যেহেতু আমি অঙ্কটা করবো না, যেহেতু তোমাদেরকে বোঝাবো, তাই কারেন্টের ডিরেকশানটা এখানে যা দেওয়া আছে তাই আমি বসিয়ে নিচ্ছি। দেখো, প্রথমে কিন্তু এখানে কারেন্টের ডিরেকশান দেওয়া ছিল না, কিন্তু এইখানে কী করেছে, কারেন্টের ডিরেকশান ওরা একটা ধরে নিয়েছে। তো ওরা ধরেছে যে এই এবি ব্রাঞ্চে কারেন্টের ডিরেকশান হচ্ছে বি থেকে এ এর দিকে, এবং সেটা হচ্ছে I1। এডি ব্রাঞ্চেও কত হবে? I1 হবে, ওকে। এবং ধরেছে যে ডিসি ব্রাঞ্চ, মানে এই যে ব্রাঞ্চটা, এখানে কারেন্ট হচ্ছে I2, তার মানে এখানেও কারেন্ট হবে I2। এবং এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে মিডিল ব্রাঞ্চ রয়েছে, এই মিডিল ব্রাঞ্চে তাহলে কারেন্ট কী হবে? বাস, এখন আর লাগবে না, তোমাদেরকে আসল জিনিস তো আমি করে দিয়েছি। এরপরে তোমাদেরকে বোঝাবো অ্যান্সার, এখান থেকে আমি পুরো টুকে বসিয়ে দেবো, অ্যান্সার তোমরা নিজেরাই বের করতে পারবে। এবার দেখো, মিডিল ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট কত হচ্ছে, তো এটা বের করার জন্য আমাকে অ্যাপ্লাই করতে লাগবে কেসিএল। তো কেসিএল তোমরা এই পয়েন্টে অ্যাপ্লাই করতে পারো, আমার এই পয়েন্টে অ্যাপ্লাই করতে পারো, আমি অ্যাপ্লাই করছি এই পয়েন্টে। তো বি পয়েন্টে আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি তবে কী হবে? তো দেখো, এইখানে যে কারেন্ট, সেখানে এটা হচ্ছে দুটো কারেন্ট রয়েছে, একটা হচ্ছে I1 এই দিকে, আর একটা হচ্ছে I2 এই দিকে, ওকে। তো আমি ধরে নিলাম যে এই বিডির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে বি থেকে ডি এর দিকে, এবং সেটা হচ্ছে এইভাবে। তো এবারটা আমি বি থেকে ডি এর দিকে মনে করছি কারেন্টটা হচ্ছে I3, তো I3 মান আমাকে বের করতে হবে। তো আমি ধরে নিলাম যে পয়েন্টের থেকে যেগুলো বেরোচ্ছে সেগুলো হচ্ছে পজিটিভ কারেন্ট, এবং পয়েন্টের দিকে যেগুলো ঢুকছে সেটা হচ্ছে নেগেটিভ কারেন্ট। তার মানে পজিটিভ কারেন্ট হচ্ছে I1 প্লাস I3 মাইনাস I2 ইকুয়াল টু 0। সো I3 উইল বি I2 মাইনাস I1। তার মানে I3 যেটা, সেটার মান হচ্ছে কত? সেটার মান হচ্ছে I2 মাইনাস I1। আচ্ছা, এখানে কি তাই ডিরেকশন ধরেছে? তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে। আচ্ছা, এখানে তাই ডিরেকশন ধরেনি, এখানে উল্টো ডিরেকশন ধরেছে, মানে এখানে ধরেছে এইভাবে ডিরেকশন। তার মানে এটা হবে কত? I1 মাইনাস I2, ওকে। আমি এখানে যা ডিরেকশন ধরেছে তাই দেখে কিন্তু আমি করছি অঙ্কটা, ঠিক আছে। তাহলে পরে অঙ্কের উত্তর আর ডিরেকশন দুটোই এখান থেকে সেম বেরোবে। আমি জাস্ট এটা চেক করার জন্য জিনিসগুলো আমি টুকে রাখলাম, তোমাদেরকে শুধুমাত্র আমি বোঝাবো জিনিসটা। আচ্ছা, এবারটা আমাকে বের করতে বলেছে যে প্রত্যেকটা কিসের মধ্যে দিয়ে দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন বি অ্যান্ড ডি। প্রথমে বি আর ডি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে বলেছে, তারপরে বলেছে যে জি আর এইচের টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত। তো বি আর ডি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করার জন্য আমাকে কী করতে হবে? এবার দেখো, আমি না I1 এর মান জানি, না I2 এর মান জানি, এই দুটোর মধ্যে কোনোটার মান কিন্তু আমি জানি না। তো যখনই, এবার একটা জিনিস খুব মন দিয়ে শোনো, যখনই
ভোল্টেজ বের করতে লাগে, যখনই আননোন ভোল্টেজ বের করতে লাগে, তখন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ না, তখনই আমাদের ব্যবহার করতে লাগে কেসিএল। ওকে, আর যখন আমাদের আননোন কারেন্ট বের করতে লাগে তখন আমাদের ব্যবহার করতে লাগে কেভিএল। এটা খুব মন দিয়ে কিন্তু মানে খুব একদম মনের মধ্যে গেঁথে রাখো যে এখানে আমাদের যখন আননোন ভোল্টেজ বের করতে লাগে তখন ব্যবহার করতে লাগে কেসিএল, যখন আমাদের আননোন কারেন্ট বের করতে লাগে তখন ব্যবহার করতে লাগে কেভিএল। ঠিক আছে, এটা অনেক ক্ষেত্রে আবার মানে কিছু কিছু ক্ষেত্রে একটুখানি ব্যতিক্রম হতে পারে, সেইটা আমাদের প্রবলেম দেখে তারপর বের করতে হবে, কিন্তু সব জায়গাতে সাধারণ যে নিয়ম সেটা হচ্ছে এইটা। ওকে, তো এইবার চলে আসি, দেখো এখানে কি করছে, আমরা কারেন্ট জানি না, তার মানে আমাদের অ্যাপ্লাই করতে লাগবে কেভিএল, তার মানে বুঝতেই পারছো কিরচপস ভোল্টেজ ল। তো এখানে কি রয়েছে, এখানে দেখো তিনখানা লুপ, একটা হয় লুপ, একটা হয় মেশ বা মেস, যেটাকে বলা মেশ বা মেস, যাই হচ্ছে একটা বললেই হলো। তো লুপ একটা আলাদা জিনিস, মেস একটা আলাদা জিনিস। তো মেস কি সেটা নিয়ে আমি পরে কোনো দিন আলোচনা করব। তো লুপ এখানে কটা আছে, এখানে লুপ আছে তিনটে, এই একটা আর টোটালটা একটা, বোঝা গেল। তো আমি কি করব, আমি এখানে I1 আর I2 ভ্যালু জানি না, তো দুটো আননোন ভ্যারিয়েবল আমার কাছে রয়েছে, তো এর জন্য আমাকে দুটো ইকুয়েশন ব্যবহার করতে লাগবে। কি করে করব, তো আমি কি করছি, প্রথমে এই লুপের ক্ষেত্রে আমি কেভিএল অ্যাপ্লাই করছি। তো কি করে অ্যাপ্লাই করব, ডি পয়েন্ট থেকে গিয়ে এই লুপ ঘিরে মানে এই লুপ বরাবর আবার ডি পয়েন্টেই আসবো। তো প্রথমে এটা করছি আমি, তো প্রথমে এটা করলে কত হবে, তো দেখো এখানে কি হচ্ছে, এখানে যেহেতু কারেন্টে এদিক ফ্লো করছে তার মানে এইটা প্লাস এইটা মাইনাস, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এদিক ফ্লো করছে তার মানে এটা প্লাস এটা মাইনাস, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এদিক ফ্লো করছে তার মানে এইটা প্লাস এটা মাইনাস। এই ক্ষেত্রে করে নিই, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, আর ভোল্টেজগুলো তো তোমরা বুঝতেই পারছো। এইবারটা আমরা ডি পয়েন্ট থেকে গিয়ে আবার ডি পয়েন্টেই ফিরে আসবো এই লুপের মধ্যে। তো প্রথমে কি করছি, এই রেজিস্ট্যান্সের মধ্যে ডি পয়েন্ট থেকে যাচ্ছি আস্তে আস্তে ওপরের দিকে যাওয়ার সময় আমরা দেখলাম যে ভোল্টেজ এখানে বাড়ছে, অর্থাৎ মাইনাস থেকে প্লাস, তার মানে ভোল্টেজ বাড়ছে মানে কি পজিটিভ, তার মানে প্লাস I1, এই যে I1 ইন্টু ওয়ান, I1 ইন্টু ওয়ান কত হয়, I1ই হয়। এবার দেখো এই যে এফ সেলটা রয়েছে এর ক্ষেত্রে খেয়াল করে দেখো, নেগেটিভ থেকে পজিটিভ অর্থাৎ ভোল্টেজ বাড়ছে, তার মানে এখানেও পজিটিভ, মানে এখানে হচ্ছে কত প্লাস 1 ভোল্ট। এবার চলে আসো এই ক্ষেত্রে, অর্থাৎ ই সেলের ক্ষেত্রে কি হচ্ছে, পজিটিভ টু নেগেটিভ মানে ভোল্টেজ কমছে, মানে -2। দেখো কত সুবিধা হচ্ছে না, যে ভোল্টেজ কমছে মানে নেগেটিভ, ভোল্টেজ বাড়ছে মানে পজিটিভ। এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হচ্ছে, নেগেটিভ টু পজিটিভ মানে ভোল্টেজ বাড়ছে, মানে +2 ইন্টু I1, 2 ইন্টু I1। এবার চলে আসি এই ব্রাঞ্চের ক্ষেত্রে, তো দেখো এই ব্রাঞ্চের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন এই দিকে, আর এখানে কি হচ্ছে নেগেটিভ টু পজিটিভ, তার মানে ভোল্টেজ বাড়ছে। তো এখানে কি করব, +2 ইন্টু কারেন্ট কত I1 মাইনাস I2 কারেন্ট ইকুয়াল টু 0। তো এটা একটা ইকুয়েশন, এটা মনে করো 1 নম্বর ইকুয়েশন। এরপরে চলে আসি সেকেন্ড ইকুয়েশনে, সেটা হচ্ছে এইটা। তো আমি এই লুপের মধ্যে অ্যাপ্লাই করব কেভিএল। তো কি করছি, ডি পয়েন্ট থেকে গিয়ে এইভাবে গিয়ে আবার ডি পয়েন্টে ফিরে আসবো। তো এখান থেকে যাত্রা শুরু করা যাক। যখন আমি এই ব্রাঞ্চ বরাবর উঠছি তখন প্লাস থেকে মাইনাস মানে ভোল্টেজ কমছে, মানে নেগেটিভ, মানে -2 ইন্টু I1 মাইনাস I2। এবার চলে আসি এইচ সেলের ক্ষেত্রে। তো এইচ সেলের ক্ষেত্রে নেগেটিভ টু পজিটিভ, নেগেটিভ টু পজিটিভ মানে ভোল্টেজ বাড়ছে, অর্থাৎ এখানে কি এটা 1 ভোল্ট, তো এটা হ্যাঁ 1 ভোল্ট, তার মানে ভোল্টেজ বাড়ছে মানে +1 ভোল্ট। ওকে, তো এবারটা 1 ওহমের ক্ষেত্রে চলে আসি। 1 ওহমের ক্ষেত্রে নেগেটিভ টু পজিটিভ মানে ভোল্টেজ বাড়ছে, মানে +1 ইন্টু I2, তার মানে I2। এবার চলে আসি এই ক্ষেত্রে, এই 3 ওহমের ক্ষেত্রে। তো 3 ওহমের ক্ষেত্রে নেগেটিভ টু পজিটিভ মানে ভোল্টেজ বাড়ছে, অর্থাৎ +3 ইন্টু I2। এবার চলে আসি জি সেলের ক্ষেত্রে। তো জি সেলের ক্ষেত্রে কি হচ্ছে, পজিটিভ টু নেগেটিভ মানে ভোল্টেজ কমছে, মানে -3, আবার ডি পয়েন্টে চলে আসলাম মানে ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো বুঝতেই পারছো দুটো ইকুয়েশন, দুটো আননোন ভ্যারিয়েবল, দুটোর মানই জানি না, তার মানে আমরা দুটো ইকুয়েশন থেকে I1 এর মানও পাবো, সঙ্গে I2 এর মানও পাবো। তো এখানে দেখে নিই I1 এর মান কত আছে। I1 এর মান যে বেরিয়েছে সেটা হচ্ছে 5/13 অ্যাম্পিয়ার।
এগুলো তোমাদের দায়িত্ব করা এসব কে করে I2 এগুলো মান তোমরা বের করবে। I2 হচ্ছে 6/13 অ্যাম্পিয়ার। ওকে, তো দুটো বের করে ফেললাম। এইবার কি করতে হবে দেখো, এইবার আমাকে বের করতে লাগবে যে ডি আর বি এর অ্যাক্রসের ভোল্টেজ কত। তো খুব সিম্পল ব্যাপার। এইবার কারেন্ট কত হচ্ছে সেটা বের করে নিই, মানে I1 মাইনাস I2। তো দেখো এখানে I1 মাইনাস I2 যে মান হচ্ছে সেটা হচ্ছে 5/13 মাইনাস 6/13 মানে -1/13। এইবার 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 খেয়াল করে দেখো, এইখানে যে চিহ্নটা বেরোচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ সাইন, অর্থাৎ বইতে যেটা ধরেছে কারেন্টের ডিরেকশন সেটা সম্পূর্ণ ভুল ধরেছে, অর্থাৎ কারেন্টের ডিরেকশন হবে অপোজিট। ঠিক আছে, যেহেতু নেগেটিভ সাইন চলে এসছে তার মানে কারেন্টের ডিরেকশন অপোজিট, অর্থাৎ এইখানে কারেন্ট হচ্ছে ফ্লো করছে এইভাবে, মানে যেটা আমি আগে ধরেছিলাম সেটাই ঠিক। আমি ঠিক ছিলাম, বিশাল ব্যাপার। মানে কারেন্টের ডিরেকশন হচ্ছে এইভাবে রয়েছে এবং তার মান হচ্ছে 1/13 অ্যাম্পিয়ার। ওকে, এইবার আমাকে বের করতে বলেছে এই ডি আর বি এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স বা ভোল্টেজ কত হচ্ছে। তো দেখো যেহেতু কারেন্ট এইভাবে ফ্লো করছে তার মানে রেজিস্ট্যান্সের এই দিকটা হবে পজিটিভ এবং এই দিকটা হবে নেগেটিভ। তাহলে অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে ভি বি মাইনাস ভিডি। ভি বি মাইনাস ভিডি, যেহেতু বি উচ্চ পোটেনশিয়ালে রয়েছে ডি এর তুলনায়, তো ভি বি মাইনাস ভিডি ইকুয়াল টু রেজিস্ট্যান্স কত 2 ইন্টু কারেন্ট কত 1/13। তাহলে অ্যান্সার কত হচ্ছে 2/13 ভোল্ট। অ্যান্সার ঠিক করেছে একদম, 2/13 ভোল্ট। ওকে, তো এবার চলে আসি যে জি এর অ্যাক্রসে যে ভোল্টেজ। এবার দেখো জি এর অ্যাক্রসে ভোল্টেজ মানে কি? জি এর অ্যাক্রসে ভোল্টেজ মানে হচ্ছে ডিসি। কেন? কারণটা হচ্ছে এই যে 3 ওহম রেজিস্ট্যান্স, এইটা হচ্ছে এই জি এর টার্মিনাল রেজিস্ট্যান্স। হোয়াট ইজ টার্মিনাল রেজিস্ট্যান্স? টার্মিনাল রেজিস্ট্যান্স হচ্ছে, মনে করো এটা একটা ব্যাটারি, তো ব্যাটারির যে দুটো পয়েন্ট থেকে আমরা তার বের করি, সেই দুটো পয়েন্ট মানে কি? দুটো পয়েন্ট মানে হচ্ছে দুটো টার্মিনাল। তার মানে সেই টার্মিনালের তো একটা রেজিস্ট্যান্স আছে, কম রেজিস্ট্যান্স কিন্তু আছে। তো এটাই হচ্ছে টার্মিনাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এখানে টার্মিনাল রেজিস্ট্যান্স কত 3 ওহম, কিন্তু ব্যাটারি তো সেই পুরোটাই। তো এখানে ডিসির ক্ষেত্রে আমাকে বের করতে হবে ভোল্টেজ ডিফারেন্স। তো কী করে বের করবো? খুব সিম্পল, খুবই সিম্পল। ভিডি থেকে গিয়ে আমাকে ভিসি পর্যন্ত যেতে হবে। তো এখানে করছি, আমি মনে করছি যে এটা ভিডি, এটা হচ্ছে ডি পয়েন্ট। এইবার কি করছি, আমি এদিক যাচ্ছি না, ডি থেকে সি এর দিকে যাচ্ছি। তো নেগেটিভ থেকে পজিটিভ মানে ভোল্টেজ কি হচ্ছে? বাড়ছে। তার মানে প্লাস জি এর ভ্যালু কত? 3 ভোল্ট। প্লাস থেকে মাইনাস তার মানে ভোল্টেজ কমছে, মানে -3 ইন্টু I2 ভ্যালু কত? I2 ভ্যালু কত? 6/13, তার মানে 6/13। ওকে, হলো ইকুয়াল টু ভিসি, কারণ ভিসি পর্যন্ত আমি পৌঁছে গেছি। তো এখানে ভিডি মাইনাস ভিসির মান কত বেরোচ্ছে? বেরোচ্ছে তোমার 318/13 মাইনাস 3 18/39। এত তো 40 থেকে 18 বাদ দিলে কত থাকে? কত 22 থাকে, 22। তার মানে এখানে কত হচ্ছে? -21/13, একদম -21/13 ভোল্ট। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে ভিডি মাইনাস ভিসির মান বেরোচ্ছে কত? -21/13 ভোল্ট। তার মানে মাইনাস চিহ্ন বেরোচ্ছে মানে কি? মানে আমি যেটা ধরেছি সেটা ভুল, অর্থাৎ এইটা হবে ভিসি মাইনাস ভিডি ইকুয়াল টু 21/13 ভোল্ট। তার মানে ভিসি বা এই সি এর পোটেনশিয়াল ডি এর থেকে বেশি, কিন্তু আমি ধরেছিলাম ডি এর পোটেনশিয়াল সি এর থেকে বেশি। তো যেহেতু আমি ধরেছিলাম আগে, এর জন্য নেগেটিভ চিহ্ন আসছে। তো নেগেটিভ চিহ্ন থেকে আমি বুঝতে পারলাম যে আমার ধরাটা ভুল, আমাকে এটাকে উল্টো করতে হবে, যেটা কিনা ভিসি মাইনাস ভিডি। তো 21/13। তো ওকে, একদম ঠিকঠাক আছে অ্যান্সার। তো এই একটা অ্যান্সার বেরিয়ে গেল। আর কোনটা বেরোলো? আর বেরোলো এই একটা অ্যান্সার। লাস্ট অ্যান্সার বাকি আছে, সেটা হচ্ছে এইচ এর অ্যাক্রসে ভোল্টেজ। তো আমি মনে করলাম সি থেকে বি এর দিকে আমি যাচ্ছি, তো ভিসি ওপর দিকে যাচ্ছি, তার মানে প্লাস থেকে মাইনাস, তার মানে এখানে ভোল্টেজ কমছে। তার মানে 1 ইন্টু I2 কত? 2/13। তো 2/13 এইচ কত আছে? প্লাস থেকে মাইনাস মানে ভোল্টেজ কমছে মানে হচ্ছে এখানে ভোল্টেজ কত? 1 ভোল্ট। তার মানে 1 ভোল্ট ইকুয়াল টু ভিবি। তো এখানে ভিসি মাইনাস ভিবি কত আসছে? 1 প্লাস 2/13, তার মানে 13 আর 2 15/13 ভোল্ট।
15/13, তাই তো? এই ভুল হয়েছে, কিছু ভুল করলাম। I2 মান কত? কি ওহো, সরি, I2 মান হচ্ছে 6/13। তাহলে কত হচ্ছে এটা? 19/13, তাই তো? হ্যাঁ ঠিক আছে একদম। তো এই গেল হচ্ছে অঙ্ক, ব্যাপক মারাত্মক অঙ্ক, মারাত্মক। আচ্ছা, যাই হোক, তো পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কেভিএল কী জিনিস। এর আগে যদি না বুঝতে পারো তাহলে কেসিএল, তো প্লিজ তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নাও সেটা। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড। থ্যাংক ইউ সো মাচ।